আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আজ যারা আমাদের দেশের ক্ষমতায় আছে এবং দেশকে নেতৃত্ব দিচ্ছে তারা তো আর সবসময় থাকবে না, একদিন পরবর্তী প্রজন্মের কাছে ছেড়ে দিতে হবে, এটাই নিয়ম। কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি যে আমাদের পরবর্তী প্রজন্ম কোন দিকে ধাবিত হচ্ছে? ভাবিনি তো, কিন্তু ভাবা উচিত। কেননা তাদের উপরেই আগামী বাংলাদেশ অর্পিত হতে যাচ্ছে। আমাদের পরবর্তী প্রজন্ম যাদের নিয়ে আমরা একটি অনন্য এবং উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, যাদের উপর ভরসা করে আমরা সমসাময়িক বিশ্বের সঙ্গে পাল্লা দেওয়ার চিন্তা করি, যাদের আমরা এক বুক আশা আর স্বপ্ন নিয়ে আগামী দিনের ভবিষ্যৎ বলে আখ্যায়িত করি, তারা কি ভাবছে, কি স্বপ্নই বা তারা দেখছে, আর কিভাবেই বা তারা পরিকল্পনা করছে তা বাস্তবায়ন করার, জানবো এই পর্বে। সকলকে আমন্ত্রণ আমার স্বপ্ন আমার ভবিষ্যতের এই পর্বে। আজ আমাদের সাথে যারা আছে তারা এসেছে ভিকারুননিসা কলেজ থেকে। ওয়েলকাম টু দ্য শো। কেমন আছে সবাই? ঠিক আছে, আমরা একটু এক এক করে একটু পরিচয় নিতে চাই, শর্ট পরিচয়। এখান থেকে শুরু করব। আমার নাম মাইশা রহমান, আমি ভিকারুননিসা নুন কলেজে একাদশ শ্রেণী বিজ্ঞান শাখায় বর্তমানে ঠিক আছে। মাইশা? আমি শ্রেয়সী দেবযানী, ভিকারুননিসা নুন কলেজে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে। বাবারে একটু স্লো। শ্রেয়সী। শ্রেয়সী, ঠিক আছে। আমি শাহরুজ কবির, আমি ভিকারুননিসা নুন কলেজে বিজ্ঞান বিভাগে একাদশ শ্রেণীতে। ঠিক আছে। আমি রায়ভৌমিক পদ্ম, ভিকারুননিসা কলেজে একাদশ শ্রেণী সায়েন্সে। সো অল সায়েন্স। সো ওয়াই অল সায়েন্স? পদ্ম? বিজ্ঞান নেওয়ার ইচ্ছা ছিল আমার ছোট থেকেই। যেমন আমরা প্রথম ক্লাস 3-তে বিজ্ঞান বইটার প্রতি ইন্ট্রোডিউসড হই। ওকে। তো তখন মনে হতো বিজ্ঞান বই, আমরা ক্লাস 1-2-তে যেরকম বই পড়তাম, তো নতুন একটা বই বিজ্ঞান, তখন মনে হতো বিজ্ঞানটা হয়তো আলাদা কিছু একটা। তখন মনে হতো হয়তো বা জ্ঞানী হতে গেলে বিজ্ঞানী পড়তে হবে, বিজ্ঞান পড়তে হবে। হ্যাঁ, এরকম কিছু কি? হ্যাঁ, এরকম কিছু মনে হতো। জ্ঞান কি শুধু বিজ্ঞানী? বিজ্ঞান বিশেষ জ্ঞান বা হয়তো বিশেষ জ্ঞান, বিদঘুটে জ্ঞান, বিদঘুটে জ্ঞান। হ্যাঁ, যে কোনো কিছুই হতে পারে। তো তারপর এছাড়াও যখন ক্লাস 6-7 আমাদের একটা চ্যাপ্টার ছিল সৌরজগৎ ও মহাবিশ্ব। তো সেখানে পড়েছিলাম যে মহাবিশ্ব আস্তে আস্তে এক্সপ্যান্ড হচ্ছে। তো আমার মনে হতো যে কোনো কিছু এক্সপ্যান্ড হওয়ার জন্য তো একটা জায়গা প্রয়োজন, তো সেই জায়গাটা কোথায়? তো আমি আমার টিচারদেরকে জিজ্ঞেস করতাম যে আচ্ছা, মহাবিশ্ব যদি এক্সপ্যান্ড হচ্ছে তাহলে কোথায় হচ্ছে? তো আমি সেরকম উত্তর পাইনি কখনো। তারপর আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে একটা বই নিয়েছিলাম, স্টিফেন হকিংসের থিওরি অফ এভরিথিং। ওকে। সো এটা কোন ক্লাসে? এটা তখন আমি ক্লাস 8। আচ্ছা। তো তারপর ওটা যখন আমি পড়তে শুরু করি, দেখে আমি এটা কিচ্ছু বুঝছি না। তো মনে হলো এটা বুঝতে গেলে তো আমাকে সায়েন্স পড়তেই হবে। রাইট। তো এই থেকে আমার সায়েন্স পড়ার ইচ্ছা। সো ক্লাস 8-এ যখন বুঝতে পারলে যে কিছুই বুঝতে পারছো না, এখন ক্লাস 11 বা 12-এ আছো, সো এই 3-4 বছরে কি বুঝতে পেরেছো যেটা বুঝতে পারছিলে না? আমি বইটা এখনো পড়া শুরু করিনি, চিন্তা আছে যে এইচএসসি শেষ হওয়ার পর। ঠিক আছে, মোটামুটি সায়েন্সটা শেষ হলে এরপর স্টিফেন হকিংসকে শেষ করবে, তাই তো? ঠিক আছে, ফিরছি একটু পরে পদ্ম। মাইশা, একটু কথা বলতে চাই, ভিকারুননিসা কলেজ কেন? আমি আসলে ক্লাস 1 থেকেই ভিকারুননিসা নুন স্কুলে ছিলাম, তো বাই বর্ন তো এজন্য বাই ডিফল্টই আম্মু আব্বুও চেয়েছিল যে দূরে কোথাও আর যাওয়ার দরকার নেই, পরিবর্তনের দরকার নেই, এজন্য এই কলেজেই রয়ে গিয়েছি। সো একটু কলেজের ব্যাপারে জানতে চাই। ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের সর্ববৃহৎ নারী শিক্ষা প্রতিষ্ঠান। অবশ্যই এটা একটা ভালো ইনস্টিটিউশন, এবং আমাদেরকে ছোট থাকতে থেকেই যখন একটা কেয়ারে বড় করা হয়, আমরা শুধুমাত্র পড়াশোনা শিখি না, বেসিক যে এটিকুইটটা যেগুলো ফ্যামিলির বাইরে সোসাইটিতে চলার জন্য আমাদেরকে চলতে হয়, সেগুলো আমাদেরকে শেখায়। যেমন আমার এখনো মনে আছে, আমরা যখন আমাদের স্কুলে আসলে অনেকগুলো ভাগ থেকে, জুনিয়র সিনিয়র কলেজ, আমি মেইন মর্নিংয়ে ছিলাম, আমাদেরকে অ্যাসেম্বলিতে যাওয়ার সময়ও বলতো যে কেউ যেন পায়ে আওয়াজ করে না হাঁটে, ছোটখাটো বিষয়গুলো সবসময় ডিসিপ্লিন বলতে যেটা বোঝায় আর কি। ঠিক আছে, ফিরছি একটু পরে, অনেক কথা হবে। একটু শ্রেয়সীর সাথে কথা বলি। শ্রেয়সীর নামটা কে রেখেছে? শ্রেয়সী রেখেছে আমার বাবার বাবা, দাদা রেখেছেন। আচ্ছা, নামটা যখন তুমি ছোটবেলা থেকে কোথাও ফর্ম ফিল আপ করতে ইংরেজিতে, কঠিন মনে হতো না? আমার নামটা আমি ফিল আপ করতে পারতাম ব্যাপার না, কথা হচ্ছে যদি অন্য কেউ ফিল আপ করতে যেত উইদাউট নোয়িং মাই নেম, অ্যাট লিস্ট যেমন রিসেন্ট একটা কম্পিটিশনে গিয়েছিলাম, সেখানে আমার সার্টিফিকেট 4 বার পরিবর্তন করে দিয়েছে, জাস্ট বিকজ আমার নামটা ঠিকমতো লিখতে পারেনি। বলবে আমার নাম এস। সো বিজ্ঞান নিয়ে পড়ছো, বিজ্ঞান নিয়ে পড়ার একটু ব্যাকগ্রাউন্ডে জানতে চাই, যে কেউ ফোর্স করে বিজ্ঞান পড়তে বলেছে না নিজের ইচ্ছায়? নিজের ইচ্ছাই বলা যায়। আমার মা ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের ডে শিফটের টিচার, তো আর আমার বাবার সাইডের যে ফ্যামিলি আছেন তারা সবাই সায়েন্টিফিক্যালি অনেক
ডেভেলপ। আমার বাবা ম্যাথ নিয়ে পড়াশোনা করেছেন, আমার চাচারা এরকম সব সায়েন্টিফিক মেজর নিয়ে পড়াশোনা করেছেন। আমার জাস্ট ইন্টারেস্ট লাগতো যে বাহ এরকম অভিনব। মা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ে এখন রিলিজিয়ন পড়াচ্ছে। আচ্ছা, মার ক্লাস পাওয়া গেছে? হ্যাঁ। কত পেয়েছো এটা পরে জানবো। শাহরোজ বিজ্ঞান নিয়ে পড়ছে, মানে বাই ফোর্স অর বাই চয়েস? না, বাই চয়েস। বাই চয়েস। আমার আসলে ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল, পদ্মর যেরকম ছিল যে ক্লাস 3-তে থাকতে আমরা নতুন বিজ্ঞান বই পাই, তো আমারও সেখান থেকে একটা ইন্টারেস্ট এসেছিল, আমারও সেম মানে মহাবিশ্ব, সৌরজগৎ এগুলো নিয়ে। তো আস্তে আস্তে এটা চেঞ্জ হয়ে যখন আমরা ক্লাস 8-এ আমাদের হিউম্যান বডি নিয়ে আরও বিভিন্ন মানে টেক্সট আসে, তখন আমার হিউম্যান বডি নিয়ে আসলে ইন্টারেস্ট জাগে যে কি হচ্ছে, আমরা নিজেদের সম্পর্কে জানতে পারছি। পরে ক্লাস 9-এ যখন উঠি তখন তো আমাদের একটা গ্রুপ সিলেক্ট করা লাগে। তো বিজ্ঞান যেহেতু আমাদের জীবন সম্পর্কিত জ্ঞানী কাইন্ড অফ, তো এই জন্য আর কি নিয়েছি, কারণ আমাদের প্রত্যেকটা পদেই বিজ্ঞান। আবার আমাদের দেশে তো নাম্বার 1 হচ্ছে বিজ্ঞান, এই কারণে অনেকে আবার মনে করে যে না সায়েন্স নিয়েই তো পড়া উচিত। পড়াশোনার পাশাপাশি আর কি করা হয়? আমি গান করি, আবৃত্তি করি এবং মাঝে কিছুদিন হোস্টিং করেছি। আমি জানি তুমি হোস্টিংও করেছো, কৈশোরদের নিয়ে একটা প্রোগ্রাম করেছো। অদম্য কৈশোর। আচ্ছা, সো ওটা কি এখন ছেড়ে দিয়েছো? হ্যাঁ, ওটা আসলে একটু পড়ালেখা চাপের জন্য ছেড়ে দিয়েছি, ইনশাআল্লাহ আবার ধরবো। ইনশাআল্লাহ। গান কি ধরনের গান করা হয়? আমি আগে হচ্ছে আমি ছায়ানটের শিক্ষার্থী ছিলাম, তো প্রথমেই সব ধরনের গানই করতাম। পরবর্তীতে যখন আমাদের আলাদা সাবজেক্ট সিলেক্ট করার মানে উপায় ছিল বা সুযোগ দিয়েছিল, আমি তখন ক্লাসিক্যাল মিউজিক নিয়ে করেছি। কারণ হচ্ছে মানে আমার নজরুল সঙ্গীতের প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল, কিন্তু সেটার জন্য আমাদের আসলে বেসটা দরকার যেটা ক্লাসিক্যাল মিউজিকে আছে। আমার বাবারও পছন্দ ছিল, তো সেজন্য আমি ওটা নিয়ে। কত বছর করা হয়েছে ছায়ানটে? আমার ছায়ানটে ইন টোটাল মোটামুটি 6 বছর ছিল, আর ক্লাসিক্যাল মিউজিকে 2 বছর। বাহ, তো এটা নিয়ে ফিউচারে কিছু করার ইচ্ছা আছে কিনা? গানটা তো একটা মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, শখের বিষয়, অবসরে করি, তো আমার নিজের জন্য আর কি আগানোর ইচ্ছা আছে। ঠিক আছে, আমরা গান কিন্তু শুনবো আজকে 1-2 লাইন। শ্রেয়সী কি করে পড়াশোনার পাশাপাশি? আমি ওর মতোই ছায়ানটের স্টুডেন্ট ছিলাম, ছায়ানটের স্টুডেন্ট। এরকম প্রথম 4 বছর সব গান শিখে এখন নজরুল সঙ্গীত বিভাগের 3rd ইয়ারে পড়ছি। ওকে, সো প্রথম 4 বছর সব গান শেখা শেষ, এখন হচ্ছে নজরুল গীতির উপরে কোনো একটা কোর্স করছো আর কি, যেটা 3rd ইয়ারে। সো টোটাল কত বছর ছায়ানটে? অ্যারাউন্ড মানে ফাইনাল এক্সাম দেওয়া সহ 9 বছর। আমি 7th ইয়ারে আছি রাইট নাও। বাবা, অনেক অনেক লম্বা সময়। বাবা, আরেকজন ওরও গান শুনতে হবে। মাইশা, পড়াশোনার পাশাপাশি কি করা হয়? পড়াশোনার পাশাপাশি আমি ছোট থাকতে থেকে ডিবেটিং করি। আচ্ছা। টু বি অ্যাকিউরেট ক্লাস 6 থেকে ডিবেটিং করি, আমার বিভিন্ন ন্যাশনাল কম্পিটিশন আছে। তারপরে এছাড়া আমি স্কাউটিং করি 756 নং আমরা স্কাউট গ্রুপ ঢাকার আন্ডারে। আমি বর্তমানে একজন প্রেসিডেন্ট স্কাউট ক্যান্ডিডেট। আর এছাড়াও অনেক রকম কিছু করা হয়, যেমন বিভিন্ন ধরনের কেস সলভিং কম্পিটিশনে যাওয়া হয়, আবৃত্তি করা হয় অনেক। সো এই যে এত ধরনের কম্পিটিশনে পার্টিসিপেট করছো, স্কাউটের সাথে আছো, এগুলো কিভাবে হেল্প করছে পড়াশোনার ক্ষেত্রে? এগুলো যেটা হয় যে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডে হাঁটতে গেলেই বা প্রত্যেকটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ফিল্ডে হাঁটতে গেলেই একটা পার্টিকুলার বিষয়ের উপর নলেজ থাকা লাগে। আর নলেজগুলো যখন মানে গ্যাদার করি তখন দেখা যায় মানে ইন দ্য ওয়ে আরও অনেক কিছু জানা যায়, যেটা দেখা যায় পরবর্তীতে ক্লাসে আমরা অন্য কোনো একটা টপিকে পড়ছি, সবাই দেখা যায় অনেকে এই বিষয়টা জানে না, তখন আমার যেটা মনে হয় যে আল্লাহ আমি তো এটা জানি, মানে আমি এর আগে এই কাজটা করতে গিয়ে এটা সম্পর্কে জেনেছি। তখন দেখা যায় আমার ফ্রেন্ডদেরকে বললে ওরাও তখন আমার থেকে কিছু একটা জানতে পারে, আমি সাহায্য করার চেষ্টা করি। ডিবেটিং কিভাবে হেল্প করে? ঝগড়া করতে? না না, ঝগড়া না, এটা আসলে মানে ফ্রেন্ডরাও বলে যে ঝগড়া করতে কিনা। আমার ডিবেটিংয়ের বিষয়টা কি, আমরা যখন ছোট ছিলাম, আমি একেবারে ক্লাস 1-2-তে থাকতে আমার বাবা একজন ভালো বিতার্কী। তো আমার বাবা হচ্ছে আমার আর আমার বড় বোনের মধ্যে বাসায় দুজনই মানে ইন্ডিভিজুয়ালি বিতর্ক করাতেন। হ্যাঁ, তো সেখান থেকেই। আর আমার বড় বোন হচ্ছে ডিবেটিং করতেন, মানে উনি হচ্ছে ভিকারুন্নিসা ডিবেটিং ক্লাবের একজন সক্রিয় বিতার্কিক ছিলেন। তো ওর থেকে আসলে দেখে দেখে শেখা। ও যখন ন্যাশনাল ফেস্টিভ্যালতে যেত আমি ওর সাথে সাথে যেতাম। তো বিতর্ক করলে যেটা হয় যে সায়েন্সে যেহেতু পড়ছি, মানে এমনিতেও লজিক নিয়েই কাজ, আর ওদিক থেকেও অনেক রকম লজিক নিয়ে কাজ করা হয়। আর আমার লাইফটায় আসলে আমি মানে লজিক্যালি প্র্যাকটিক্যালি লিড করতে পছন্দ করি, এজন্য হচ্ছে অনেক রকম এক্সপ্লোরেশন হয়, অনেক কিছু একটা মানে ডিফারেন্ট লাইট থেকে জানা যায়। ঠিক আছে, আমরা একটু আসছি আবার একটু পরে মাইশের সাথে কথা বলতে। একটু পদ্মর সাথে কথা বলতে চাই, পড়াশোনার পাশাপাশি কি করা হয়?
আলাদা করে কিছু করি না, আমি স্কুলের প্রোগ্রামে গান করি, পার্টিসিপেট করি। এছাড়াও আমি ক্লাস 10 পর্যন্ত হোস্টিংও করেছি, কলেজ প্রোগ্রামে বা স্কুল প্রোগ্রামে এসবই। সো আমাদের আজকে এখানে দুইজন হোস্ট আছে, আর চাইলে একটু ব্রেক নিয়ে ওদেরকে এখানে বসে দিতে পারি প্রোগ্রামটা কন্টিনিউ করার জন্য। আমরা এই প্রোগ্রামটার শুরুতে একটা ছোট্ট অ্যাক্টিভিটি করেছিলাম এবং সবাইকে বলেছিলাম যে বড় হয়ে কে কি হতে চাও সেটা একটু বেছে নেওয়ার জন্য। তো আমরা একটু দেখতে চাই, পদ্ম থেকে শুরু করি। পদ্ম বড় হয়ে কি হতে চাই? ইঞ্জিনিয়ার হতে চাই। মানে কি ধরনের ইঞ্জিনিয়ার হতে চাই? আর্কিটেক্ট। আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার হতে চাও। সো ওয়াই আর্কিটেক্ট? আমার আর্ট খুব ভালো লাগে, আঁকতে যেমন ভালো লাগে, আঁকা দেখতে ভালো লাগে, বা যে কোনো ধরনের কিছু। আর আমার মনে হয় যে আমাদের দেশটা একটা ওভারপপুলেটেড দেশ, তো সেখানে কিভাবে এত মানুষদের বাসস্থান পরিকল্পিতভাবে কিভাবে করা যায় সেটা হয়তো একজন আর্কিটেক্ট হলে আমি জানতে পারবো, আর সেটা আমি হয়তো বাস্তবায়ন করতে পারবো। আরও মনে হয় যে বিভিন্ন দেশে তো অনেক ধরনের মানে স্থাপনা আছে যেগুলো সারা বিশ্বে পরিচিত, বাংলাদেশে কেন এরকম কিছু থাকবে না, আর সেটা কেন আমি তৈরি করবো না? মানে ঢাকা শহরে তোমার কিছু করতে গেলে সব বাসার ছাদে করতে হবে কিছুদিন পরে, কারণ জায়গা নেই। বাট এছাড়া বাংলাদেশে আরো অনেক জায়গা আছে যেসব জায়গায় তুমি তোমার এক্সপেরিমেন্ট করতে পারবে, তাই না? সো আর্কিটেক্ট হবার স্বপ্ন কোথা থেকে আসলো? মানে কেউ ইনফ্লুয়েন্স করেছে বা কেউ ইন্সপায়ার করেছে? না, ইনফ্লুয়েন্স করেছে বা ইন্সপায়ার করেছে না। যেমন আমি যখন কোভিড টাইম যখন স্টার্ট হয় তখন আমরা সবাই ফোনের প্রতি অনেক বেশি অ্যাডিক্টেড হয়ে গেছিলাম। তো তখন আমার কাছে যে কন্টেন্টসগুলো আসতো সেটা বেশিরভাগই আর্ট রিলেটেড বা এইসব আর্কিটেকচার রিলেটেড আসতো। তো তখন দেখে দেখে আমার মনে হতো যে তুমি মনে মনে যা ভাবতে তাই তোমাকে দেখাতো। হ্যাঁ, এরকমই। তো তখন মনে হতো যে হ্যাঁ, এরকম যদি আমি করতে পারতাম, আমি যদি এরকম করি বা আমি যদি হই তাহলে তো ভালোই হয়। ওই জায়গা থেকে তোমার মনে হয়েছে যে তোমার আসলে বাসা থেকে কিরকম সাপোর্ট আছে? বাসা থেকে সব দিক থেকে সাপোর্ট আছে। আমার বাবা মা বলে যে আমি যেটা হতে চাই সেটাই তার সাপোর্ট করবে। দ্যাটস আ বিগ থিং। শ্রেয়সী বড় হয়ে কি হতে চায়? বিজনেসম্যান। মানে সায়েন্স পড়ে বিজনেসম্যান কেন? আসলে সায়েন্টিফিক্যাল যে বিভিন্ন রকমের ইনভেনশন আছে ওগুলো যদি আমি কোনো রকম ভাবে আমার দেশের মানুষের জন্য, বিশ্বের মানুষের জন্য কোনো রকম ভাবে, ফর এক্সাম্পল লেটস সে অ্যাবাউট ইনসুলিন প্রবলেম, ইনসুলিনের কারণে কত মানুষের ঝামেলা হচ্ছে, হেলথ প্রবলেমস লাইক ডায়াবেটিস অ্যান্ড এভরিথিং অ্যান্ড দ্যাট। তো তাদের অনেক সময় আমি অনেক দেখেছি আমার নিজের গ্রামে যে এরকম ইনসুলিনের অভাবে বা ইনসুলিন যে সাপ্লিমেন্ট থাকে ওটার অভাবের কারণে অনেকেই মারা যাচ্ছে বা সাধারণ চিকিৎসা পাচ্ছে না। তো আমার মনে হয় আমি যদি ওই ইনসুলিনের এই আইডিয়াটাকে নিয়ে যদি আমি এরকম বিজনেসের রিলেটেড কোনো কিছু করতে পারি যার কারণে তারা হয়তো সহজলভ্য হবে তাদের জন্য, তাহলে কেমন হতো? বিজনেসম্যান আছে? হ্যাঁ, আমার বাবা হচ্ছে অ্যাশিওর গ্রুপে মার্কেটিং এন্ড সেলস এর হেড অফ ডিপার্টমেন্ট। উনি ডেভেলপার বিজনেসে আছে আর কি। হ্যাঁ, ওকে, বাট বিজনেসে আছে আর কি। সো বিজনেস ইজ ইন ইওর ব্লাড। সো অসুবিধা নেই, বিজনেস করতে পারবে। মাইশা বড় হয়ে কিছু হতে চায় না নাকি? আমার প্ল্যাকার্ডটা পদ্ম নিয়ে নিয়েছে। আচ্ছা, তুমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাও? হ্যাঁ। সো কোন ধরনের ইঞ্জিনিয়ার? আমার পার্টিকুলারলি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ ইন্টারেস্ট আছে। তো ইন্টারেস্টটা যেভাবে এসছে, মানে আমি যখন সায়েন্স সিলেক্ট করে আসলে আমার কোনো ছিল না, কিন্তু আব্বু যেটা বলতেন, মানে আব্বু নিজেও সায়েন্সের টিচার, তো এই জন্য হচ্ছে আব্বু যেটা বলতেন যে সায়েন্স নিলে তোমার দেখা যাবে পরে তুমি চেঞ্জ করতে চাইলেও চেঞ্জ করতে পারবে, এই জন্য হচ্ছে মানে কাইন্ড অফ ইন্স্যুরেন্সের জন্য সায়েন্সটা নেওয়া। তো আমার হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে যাওয়ার কেন ইচ্ছা, কারণ ছোটোবেলা থেকেই মানে আমার যে মেকানিক্যাল যেসব বা ইলেকট্রিক্যাল জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে ঘাটাঘাটি করতে অনেক ইচ্ছা করতো, কিন্তু সেটা ডিরেক্টলি ওটাতে ইনভলভ করে না। আমি আসলে একটু আগে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের কথা বললাম, কিন্তু সবচেয়ে বেশি আমার ভালো লাগে বই পড়তে। আমি অনেক বই পড়ি। তো আমি হচ্ছে একটা বই পড়েছিলাম কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজের, বইটার নাম ছিল হ্যাকার। তো বইয়ে একটা ক্যারেক্টার ছিল রায়হান রশিদ, সে হচ্ছে একজন কম্পিউটার সায়েন্স রিলেটেড ইঞ্জিনিয়ার ছিল। তো তার চরিত্রটা খুবই সুন্দরভাবে পোর্ট্রে করা হয়েছে। সে দেশের জন্য অনেক ভালো কাজ করেছিল, প্লাস দেশের জন্য মানে ব্যাকগ্রাউন্ডে থেকে এত উপকার করেছিল যে এরকম রায়হান রশিদ হয়তো মানে বাস্তবে এক্সিস্ট করে না, বাট আই ওয়ান্ট টু বি দ্যাট রায়হান রশিদ। অ্যাবসলিউটলি, উই অলসো ওয়ান্ট ইউ টু বি দ্য রায়হান রশিদ। ধরো আজকের মতোই ভবিষ্যতেও তোমার ইঞ্জিনিয়ারটা আরেকজন হয়ে গেল, তুমি তখন কি হবে? আসলে এটা তো আরেকজন হওয়ার কথা না। যখন আমি একটা এইম সিলেক্ট করব, আই এম ডিটারমাইন্ড টু মেক মাই ওন প্যাথ। তো সেই প্যাথটা নো ম্যাটার হোয়াট এট এনি কস্ট পদ্মকে সরিয়ে দিয়ে হলেও তোমার ইঞ্জিনিয়ার হতে হবে, তাই? এনিওয়েজ, আই এম জাস্ট কিডিং। তো আমরা একদম শেষের দিকে এসেছি। আমরা আসলে আরেকটু সময়
কাটাতে চাই হচ্ছে একটু শ্রেয়সীর কাছ থেকে 2-1 লাইন শুনতে চাই, শাহরোজের কাছ থেকে একটু 2-1 লাইন শুনতে চাই। সো কাকে দিয়ে শুরু করব? শাহরোজ, শ্রেয়সী? আচ্ছা, শ্রেয়সীকে দিয়ে শুরু করি, জাস্ট 2-1 লাইন। কোন কুসুমে তোমায় আমি পুজিব নাথ, বলো বলো তোমার পূজার কুসুম ডালা সাজায় নিতে বনতল। কোন কুসুমে তোমায় আমি। বাহ বাহ, নাইস নাইস নাইস। শাহরোজ বড় হয়ে কি হতে চায়? আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। ডক্টর হতে চায়, আচ্ছা। মানে এনি স্পেসিফিক রিজন? আসলে আমার ছোটবেলা থেকে এরকম ইচ্ছে ছিল যে আমি ডাক্তার হব। আমার মানে 2 কুলে কেউ ডাক্তার নেই এবং সবারই মোটামুটি রোগ অসুখ তো আছে। তো সবারই দেখা গিয়েছে অনেকেরই অনেক, সো ফ্যামিলিতে অনেক ডিমান্ড আসলে। এটা ঠিক। এরপরে আমি দেখেছি আমার বাবা মা, ইভেন আমিও কোনো দরকার হলে আমরা দেশের ডাক্তারের থেকে বেশি আমরা কিন্তু বড় কোনো প্রবলেম হলে বাইরে যাই। তো আমার আসলে ইচ্ছা যে আমি এটা নিয়ে পড়ে অনেক বড় কিছু করব। আমার নিজের বিভিন্ন প্রবলেমস আছে, এগুলো কীভাবে নিজে সলভ করবো আর কি, এটার জন্য। সো নিজের জন্য, নিজের পরিবারের জন্য, এরপর দেশের মানুষের জন্য শাহরোজ ডাক্তার হতে চায়। সো শাহরোজও ছায়া নটে অনেকদিন ধরেই এটার চর্চা করেছে। সো শাহরোজের কাছ থেকেও আমরা 2-1 লাইন একটু শুনতে চাই। রুমঝুম রুমঝুম কে বাজায় জল ঝুমঝুমি, রুমঝুম রুমঝুম কে বাজায় জল ঝুমঝুমি, চমকিয়া জাগে দুরান্ত বনভূমি, চমকিয়া জাগে দুরান্ত বনভূমি। রুমঝুম রুমঝুম কে বাজায় জল ঝুমঝুমি, রুমঝুম রুমঝুম কে বাজায় জল ঝুমঝুমি। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অ্যান্ড জয়নিং দিস প্রোগ্রাম। আপনাকেও ধন্যবাদ। বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ুন আহমেদ বলেছিলেন, গভীর ঘুমের স্বপ্নগুলি অন্যরকম হয়। স্বপ্ন আর স্বপ্ন থাকে না, বাস্তবের কাছাকাছি চলে যায়। আমাদের নতুন প্রজন্মের স্বপ্নগুলো এমনই, স্পষ্ট এবং যুক্তি নির্ভর। তাদের এই স্বপ্নগুলোই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলোই একদিন বাস্তব হয়ে উঠবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অফুরন্ত জীবনী শক্তিতে বলীয়ান তরুণ প্রজন্মই পারে সব প্রতিবন্ধকতা দূর করে একটি প্রগতিশীল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে, যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছিলেন। তারুণ্যের শক্তিই পারবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে। আমাদের প্রজন্মের পর প্রজন্ম এগিয়ে যাবে মাথা উঁচু করে ভবিষ্যতের পানে। আর সেই আশায় আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।